সরকারকে একটা কমিশন গঠন করতে হবে। যদি শাপলা চত্বর না করত, জুলাইয়ের কথা আপনি কল্পনাও করতে পারতেন না। এবং আমাদের রক্তের সমুদ্রের যে সমস্ত তরঙ্গ, এই তরঙ্গগুলো এক ধাপ থেকে আরেক ধাপে ভারত উপমহাদেশের স্বাধীনতার ইতিহাসকে এগিয়ে নিয়েছে। যদি 1803 সালে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী দারুল হরব ঘোষণা না করতেন, 1830 সালে বালাকোট হতো না। যদি 1830 সালে বালাকোট না হতো, 1857 সালে শামিলির ঘটনা ঘটতো না, সিপাহী বিপ্লবের ঘটনা ঘটতো না। যদি 1857 সালে সিপাহী বিপ্লবের ঘটনা না ঘটতো, পরবর্তী রেশমি রুমাল হতো না। রেশমি রুমাল আন্দোলন যদি না হতো, তাহলে 1947 সাল পর্যন্ত যে অসহযোগী আন্দোলনের ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা তৈরি হতো না। যদি সেই ধারাবাহিকতা তৈরি না হতো, 1947-এ আমরা আলাদা রাষ্ট্র পেতাম না। এই যে ধারাবাহিকতা, এই যে ইতিহাসের সিঁড়িগুলো, এই ইতিহাসের সিঁড়িগুলো যারা তৈরি করেছে নিজেদের রক্ত দিয়ে, নিজেদের প্রাণ দিয়ে, নিজেদের জীবন দিয়ে, তাদের জীবনের মূল্যকে এত বেশি অস্বীকার করা হচ্ছে যে কতজন মারা গেছে সেটাও লোকদেরকে জানতে দেওয়া হচ্ছে না। আমি মনে করি এই গোটা প্রজেক্টের সাথে আমাদের তৎকালীন রাষ্ট্র ব্যবস্থা কেবলমাত্র যুক্ত না, আমাদের মিডিয়া ব্যবস্থা, পুরো মিডিয়া সিস্টেমের সাথে জড়িত ছিল। তারা জনগণকে তথ্য জানার অধিকার থেকে বঞ্চিত করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাপলা গণহত্যা নিয়ে আমরা যখন কথা বলছি, তখন আমাদের মনে রাখা দরকার যে শাপলার গণহত্যা এমন একটা গণহত্যা, সেটা হচ্ছে অস্বীকৃত গণহত্যা। রাষ্ট্র এখন পর্যন্ত এটাকে গণহত্যা হিসাবে স্বীকার করে নাই। কিন্তু শাপলা গণহত্যা ইতিহাসের পরিবর্তনকারী এমন একটা ঘটনা, যার সাথে তুলনা হতে পারে জালিয়ানওয়ালাবাগের গণহত্যার। আপনারা জানেন, ভারতীয় উপমহাদেশের ইতিহাসে 1919 খ্রিস্টাব্দে সংঘটিত পাঞ্জাবে জালিয়ানওয়ালাবাগে যে গণহত্যা হয়েছে, সারা পৃথিবী স্বীকার করেছে যে এটা গণহত্যা, মাস কিলিং। ব্রিটিশরা স্বীকার করেছে এটা গণহত্যা। ভারতের সরকারি সমস্ত নথিপত্রে এটা গণহত্যা হিসেবে স্বীকৃত। সেখানে জালিয়ানওয়ালাবাগে উপস্থিত মানুষের সংখ্যা ছিল সর্বোচ্চ 15,000। 10 থেকে 15,000 উপস্থিতির মধ্যে 15,000 10 থেকে 15,000 এই সংখ্যা উপস্থিতি ছিল। এর মধ্যে মাত্র 50 জন পুলিশ সদস্য আক্রমণ করেছে। তখনকার ব্রিটিশ সরকারি সদস্য আক্রমণ করেছে মাত্র 50 জন। তারা যে গোলাবারুদ ব্যবহার করেছে, এই গোলাবারুদের সংখ্যা প্রায় 1600। সেখানে ব্রিটিশ সরকারি নথি অনুযায়ী মারা গেছে প্রায় 400 মানুষ। 15,000 মানুষের উপস্থিতিতে আরো বাড়ান, 20,000-এ চলে যান, আরো বাড়ান, সমস্যা নাই। 50 জন পুলিশ সদস্য 10 মিনিট গোলাগুলি করেছে। সেখানে যদি 400 মানুষ মারা যায়, শাপলা চত্বরে 10 লক্ষ মানুষের উপস্থিতিতে 7,000 যৌথ বাহিনীর সদস্য, যাদের মধ্যে পুলিশ ছিল, যাদের মধ্যে র্যাব ছিল, যাদের মধ্যে সেনা সদস্য ছিল, এবং অস্বীকৃত আরো ছিল আওয়ামী লীগের গুন্ডারা, যারা সশস্ত্র ছিল, যারা পলায়নরত লোকদেরকে নির্মমভাবে হত্যা করেছে। প্রায় 10 লক্ষ মানুষের উপস্থিতিতে যে গোলাবারুদ ব্যবহার করা হয়েছে, 80,000 টিয়ার শেল ব্যবহার করা হয়েছে, 60,000 রাবার বুলেট ব্যবহার করা হয়েছে, 15,000 শটগানের গুলি ব্যবহার করা হয়েছে, 16,000 সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। এত বড় ঘটনা ঘটলো। এই সবগুলি, এগুলো তো তুলা দিয়ে তৈরি ছিল না। এইসব অস্ত্র তৈরি করা হয়েছে মানুষ হত্যার জন্যই, এগুলো ব্যবহার করা হয়েছে। ব্যবহারকারীরাও উপস্থিত ছিল, যারা নিহত হবে তারাও উপস্থিত ছিল। রাস্তার 3 দিকে ব্লক করে রাখা হয়েছিল। তারপরে বলা হচ্ছে যে শাপলা চত্বরে মানুষ মরে নাই, গায়ের মধ্যে রং মেখে তারা শুয়েছিল। ইতিহাসের সাথে এর চেয়ে নির্মম পরিহাসের ঘটনা আর কোথাও ঘটে নাই। শাপলা চত্বরের এ পর্যন্ত হতাহতের যতগুলো বিবরণী আমরা পাচ্ছি, একটাও বাস্তব পরিস্থিতির প্রকৃত ভয়াবহতার প্রতিফলন ঘটায় না। তাহলে শাপলা চত্বরের
নিহত এর প্রকৃত সংখ্যা, আহত এর প্রকৃত সংখ্যা, ভয়াবহতার প্রকৃত সংখ্যা আমরা কিভাবে নিরূপণ করব? এখন পর্যন্ত বহুদূর পর্যন্ত চলে যায় না এই ব্যাপারটা। সরকারকে একটা কমিশন গঠন করতে হবে। যদি শাপলা চত্বর না গড়ত, জুলাইয়ের কথা আপনি কল্পনাও করতে পারতেন না। এবং আমাদের রক্তের সমুদ্রের যে সমস্ত তরঙ্গ, এই তরঙ্গগুলো এক ধাপ থেকে আরেক ধাপে ভারত মহাদেশের স্বাধীনতার ইতিহাসকে এগিয়ে নিয়েছে। যদি 1803 সালে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী দারুল হরব ঘোষণা না করতেন, 1830 সালে বালাকোট হতো না। যদি 1830 সালে বালাকোট না হতো, 1857 সালে সামিলির ঘটনা ঘটতো না, সিপাহী বিপ্লবের ঘটনা ঘটতো না। যদি 1857 সালে সিপাহী বিপ্লবের ঘটনা না ঘটতো, পরবর্তী রেশমি রুমাল হতো না। রেশমি রুমাল আন্দোলন যদি না হতো, তাহলে 1947 সাল পর্যন্ত যে অসহযোগী আন্দোলনের ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা তৈরি হতো না। যদি সেই ধারাবাহিকতা তৈরি না হতো, 1947-এ আমরা আলাদা রাষ্ট্র পেতাম না। এই যে ধারাবাহিকতা, এই যে ইতিহাসের সিঁড়িগুলো, এই ইতিহাসের সিঁড়িগুলো যারা তৈরি করেছে নিজেদের রক্ত দিয়ে, নিজেদের প্রাণ দিয়ে, নিজেদের জীবন দিয়ে, তাদের জীবনের মূল্যকে এত বেশি অস্বীকার করা হচ্ছে যে কতজন মারা গেছে সেটাও লোকদেরকে জানতে দেওয়া হচ্ছে না। আমি মনে করি এই গোটা প্রজেক্টের সাথে আমাদের তৎকালীন রাষ্ট্র ব্যবস্থা কেবলমাত্র যুক্ত না, আমাদের মিডিয়া ব্যবস্থা, পুরো মিডিয়া সিস্টেমের সাথে জড়িত ছিল। তারা জনগণকে তথ্য জানার অধিকার থেকে বঞ্চিত করেছে। ফলে শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছে, এই গণহত্যা নিয়ে মিডিয়াগুলো স্বাধীনভাবে তদন্ত করবে এবং রাষ্ট্র প্রকৃত তথ্য জনগণকে জানাবে। এটা শাপলা শহীদদের সাথে শুধুমাত্র বিশ্বস্ততার দায় নয়, বরং এই জাতির ইতিহাসের ধারাবাহিকতা রক্ষার জন্য। এবং এই ইতিহাসকে পরের ধাপে, জুলাইয়ের মধ্য দিয়ে আমাদের ইতিহাস থেমে যায় নাই। জুলাই আংশিকভাবে সফল হয়েছে, আংশিকভাবে ব্যর্থ। জুলাই আংশিকভাবে ব্যর্থ হয়েছে, এর মানে হলো আরেকটা জুলাই দরকার। আমাদের ইতিহাসকে যদি আমরা পরের ধাপে নিয়ে যেতে চাই, তাহলে শাপলা চত্বরের অনুপুঙ্খ প্রকৃত চিত্র জাতির সামনে স্পষ্ট করতে হবে, স্পষ্ট থাকতে হবে, এবং সেটা আমাদেরকে এনশিওর করতে হবে। দ্বিতীয় একটা বিষয় বলি, শাপলা চত্বরে যারা শহীদ হয়েছে, খুব নিরীহভাবে একটা ফ্রেমিং করা হয় যে ব্লগাররা নবী আলাইহিস সালামের শানে কটূক্তি করেছে এবং শাতেমে রাসূল ইস্যুতে এই ঘটনা ঘটেছে। যেন মনে হয় এর সাথে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ইস্যুগুলো যুক্ত না, যেন মনে হয় এর সাথে বাংলাদেশের স্বাধীনতাকে আরো বেশি কার্যকর করবার ইস্যু যুক্ত না, যেন মনে হয় এর সাথে আমাদের বৃহত্তর নিরাপত্তার ইস্যু যুক্ত না, যেন মনে হয় এর সাথে আমাদের নাগরিক অধিকারের বিষয়টা যুক্ত না, যেন মনে হয় এটা জাতীয় জীবনে একটা বিচ্ছিন্ন ঘটনা। এভাবেই আমাদের কেন্দ্রীয় ঘটনাকে প্রান্তিকীকরণ করা হয়। এটা হচ্ছে মার্জিনালাইজ করা। শাপলা চত্বরের অন্যতম প্রেরণা ছিল, অন্যতম তাড়না ছিল, অন্যতম আকুতি ছিল যে শাহাদতের ধারাবাহিকতায় বাংলাদেশ এই মানচিত্র নামক জায়নামাজ লাভ করেছে। শাপলা চত্বরের শহীদরা চেয়েছিল নিজেদের জীবনের সর্বোচ্চ কুরবানির মধ্য দিয়ে এই স্বাধীনতার সার্বভৌমত্বকে আরো সংহত করতে, অক্ষুণ্ণ করতে এবং সুনিশ্চিত করতে। শাপলা চত্বরের শহীদদের সেই চেতনা আজকের বাস্তবতায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আপনারা দেখেন, বাংলাদেশের সীমান্তের চারপাশে নাগিনীরা বিষাক্ত নিঃশ্বাস ছুটতেছে এবং কুণ্ডলি পাকাচ্ছে আমাদের নিরাপত্তা হুমকিগুলো। ভারতের জনগণ কাকে নির্বাচিত করবে সেটা আমাদের বিষয় না। পশ্চিমবঙ্গে কে ক্ষমতায় আসলেন সেটাও বড় বিষয় না, ভারতের জনগণ নির্ধারণ করবে। আসামে কে বসবেন, ত্রিপুরায় কে বসবেন। কিন্তু আমাদের কাছে যেটা তথ্য, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আসাম শাসন করছে বিজেপি, ত্রিপুরা শাসন করছে বিজেপি, পশ্চিমবঙ্গ শাসন করছে বিজেপি। কোন বিজেপি? যে বিজেপির যিনি প্রধান, তিনি বলেছেন যে বাংলাদেশের জনগণ এরা হচ্ছে মশা মাছি, বাংলাদেশকে গাঁজা বানানো হোক, এই ধরনের কথা প্রকাশ্য জনসমাবেশে মিডিয়ার সামনে তিনি বলেছেন। এবং আমরা বিশ্বাস করি রাজনৈতিক রেটরিক, তাকে পলিটিক্যাল রেটরিক গুলো লোকরঞ্জনের জন্য, জনতুষ্টির জন্য, পপুলিজমের অংশ হিসেবে নেতারা ব্যবহার করে। বাংলাদেশেও এটা হয়, ভারত বিরোধী অনেক রেটরিক, এগুলো কোনো কাজে আসবে না জেনেও এগুলো করা হয়। ইন্ডিয়াও সেটা হচ্ছে, আমরা রেটরিক মনে করি। কিন্তু যে বাস্তব সমস্যা হচ্ছে,
দেখেন, আসামে এনআরসি হয়েছে, পশ্চিমবঙ্গে এনআরসি হয়েছে। পশ্চিমবঙ্গে এনআরসি হয়েছে, 60 লক্ষ মানুষের নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হয়েছে। 60 লক্ষ মানুষ। আসামে এনআরসি হয়েছে, 19 লক্ষ মানুষের নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হয়েছে। বিহারে এনআরসি হয়েছে, 47 লক্ষ মানুষের নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হয়েছে। আসামে যাদের নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হয়েছে তাদেরকে রাখা হয়েছে ডিটেনশন ক্যাম্পের মধ্যে। তাদেরকে কি বলা হচ্ছে? আসামে তাদেরকে বলা হচ্ছে বাংলাদেশি, পশ্চিমবঙ্গে তাদেরকে বলা হচ্ছে বাংলাদেশি, বিহারে তাদেরকে বলা হচ্ছে বাংলাদেশি, এবং এই প্রায় 2 কোটি মানুষকে বাংলাদেশে পোষণ করবার জন্য যাবতীয় আয়োজন সম্পন্ন করা হচ্ছে। বাংলাদেশের সামনে রোহিঙ্গা সংকট ছিল, এর চেয়ে বহুগুণ গুরুতর একটা সংকট আমাদের সীমান্তের চারপাশে ঘুরছে, প্রস্তুত হয়ে আছে। আপনারা বিজেপির কথা বলবেন, বিজেপি শুধু ওই কতিপয় মাথামোটা লিডাররা চালায় না, বিজেপির পেছনে অত্যন্ত সুশৃঙ্খল একটা চেইন অফ কমান্ড কাজ করে। 2019 সালে বিজেপি ঘোষণা করেছে সারা পৃথিবীর সবচেয়ে বৃহৎ রাজনৈতিক সংগঠন হচ্ছে তারা, কারণ তাদের সক্রিয় সদস্য সংখ্যা 18 কোটি ছাড়িয়েছে। আমি আমাদের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, আমরা এদেশে অনেক বক্তৃতা দিয়েছি, অনেক রাজপথ কাঁপিয়েছি। আমাদের সীমান্তের ওপারে ভারত আর আমাদের এখানে মাঝখানে একটা সীমান্ত ছাড়া আর কিছু নাই। সেখানে একটা হিন্দুত্ববাদী দল 147 কোটি মানুষের ভারতের মধ্যে তাদের সক্রিয় সদস্য সংখ্যাকে 19 কোটিতে নিয়ে গেছে, 18 কোটিতে নিয়ে গেছে 2019 সালে। সেখানে আমরা কি করেছি? এই জিজ্ঞাসা নিজেদেরকে করা দরকার। আমরা কয়েকটা সংসদীয় আসন লাভ করেছি, এই আত্মতৃপ্তি আমাদের জন্য মোটেও যথেষ্ট না। আমরা যদি বাস্তবতার প্রকৃত বিশ্লেষণ করতে চাই এবং বাস্তবতার মুখোমুখি হতে চাই, এই যে বাংলাদেশের নিরাপত্তা ইস্যু, সেখানে বাংলাদেশ কি করছে দেখেন। আমরা স্বাধীন হয়েছে 1971 সালে, এর আগে আরেকবার স্বাধীন হয়েছে 1947-এ। এখন পর্যন্ত বাংলাদেশ তার নিরাপত্তা নীতি তৈরি করতে পারে নাই। এখন পর্যন্ত বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা চলছে অ্যাডহক ভিত্তিতে। মাননীয় সংসদ সদস্য যারা এখানে আছেন উপস্থিত, আমি আশা করব সংসদে তারা বিষয়টা উত্থাপন করবেন। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা এখনো অ্যাডহক ভিত্তিতে চলছে। অ্যাডহক ভিত্তিতে এর মানে কি? যখন সমস্যা দেখা দেবে তখন দেখা যাবে। এইভাবে তো বাংলাদেশের মতো একটা সমস্যা জটিল, সমস্যা সংকুল রাষ্ট্র টিকতে পারে না। ফলে আমি মনে করি এই সমস্ত ইস্যুতে আমাদের রাজনৈতিক কাদা চোরাচুরির পরিবর্তে ইস্পাত কঠিন জাতীয় ঐক্য নির্মাণ করতে হবে। রাজনৈতিক দলীয় প্রতিপক্ষের সাথে আমার দ্বন্দ্ব থাকবে, কিন্তু তাকে দেশের প্রতিপক্ষ বানানোর যে অপচর্চা সেটা বন্ধ করতে হবে। এবং ক্ষমতাসীন হয়, বিরোধী দল হয়, যারাই আমরা আছি, আমরা যদি আজকে আমাদের এই মানচিত্রকে জায়নামাজ মনে করে এর সুরক্ষার জন্য গণপ্রতিরক্ষার ব্যবস্থা না করি, বাংলাদেশকে ইরানের মতো করে, তুরস্কের মতো করে পুনর্গঠন না করি, বাংলাদেশে হাইব্রিড নিরাপত্তা সিস্টেম যদি জোরদার করতে সক্ষম না হয়, তাহলে আমাদের সামনে সত্যি সত্যি একটা গাজা অপেক্ষা করছে। সেই দিন না আসুক, সেই দিন যেন না আসে, সেই দায়িত্ব শাপলার শহীদরা আমাদের কাঁধে তুলে দিয়ে গেছে। আমরা সেই দায়িত্ব পালন করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক